মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওরফে তারেক বিন জিয়া ভাইরাল হতে যে ফেসে গেছেন মুহূর্তের মধ্যে। তো এটা আবার কেমন কথা, প্রধানমন্ত্রী আবার ভাইরাল হওয়া কিনা? প্রধানমন্ত্রীর উপর কেউ আছে না, প্রধানমন্ত্রী হিসেবেও ভাইরাল হতে মন চায়। কি সেটা? মানে তারেক রহমান ভেবেছিলেন যে আমি আজকে এমন একটা কথা বলবো, সবাই বলবে এবার এনসিপি জামাতকে বাস একটা দিছে, সবার মুখোমুখি থাকবে, দেখছো প্রধানমন্ত্রী কি মেধাবী, কি জ্ঞানী, কি উপস্থিত বুদ্ধি, কি সেন্স অফ হিউমার। এভাবে ভাইরাল হতে প্রধানমন্ত্রী কেন, ডোনাল্ড ট্রাম্পও চায় একটু হিউমারাস কথা বলতে, পৃথিবীব্যাপী তার কথা নিয়ে আলোচনা হবে। এরকম একটু ভাইরাল হতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কি কি বলে যে কিছু লোক হারিকেন সামনে নিয়ে বিদ্যুতের জন্য আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান করছে। এর মানে এনসিপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বক্তব্য দেওয়ার একদিন আগে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটা সমাবেশ করেছে। সেই সমাবেশে অনেকগুলো দাবির মধ্যে একটা ছিল এই জ্বালানি সংকট নিরসন এবং বিদ্যুৎ সমস্যার সমাধান। তো সেখানে প্রতীকী অর্থে তারা হারিকেন নিয়ে আন্দোলন করেছে, হারিকেন সামনে রেখেছে। তো এইটা নিয়ে একটু ট্রল করে ভাইরাল হতে চেয়েছিলেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রীকে ফাঁসিয়ে দিয়েছেন। বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, যে ফ্যান লাইট আপনারা দেখেছেন, যে মাইক, ওটা তো জেনারেটরে চলছে, ওটা তো বিদ্যুৎ না। তবে তারেক রহমানের যে এই বুদ্ধিদীপ্ত যে উত্তর দেওয়ার একটু চেষ্টা, ছাত্র দলের লোকজন দেখলাম খুব খুশিতে খুশিতে শেয়ার করেছে, এটা মাঠে মারা খেয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যের মধ্য দিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদ করা হচ্ছে। ইট ডাজন্ট মিন দ্যাট বিদ্যুৎ একদম আসে না। তো কিছু কিছু সময় ফ্যান জেনারেটরে না চললে এমনিতেও চলতে পারে, মাইক চলতে পারে। তো এটা তো আর এর মানে কি, তাহলে কি প্রতিবাদ করা যাবে না? প্রতিবাদটা তো লোডশেডিং এর। লোডশেডিং ডাজন্ট মিন দ্যাট একদম বিদ্যুৎ থাকে না। সাসপেনশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর দ্য টাইম বিং, ছোটকালে লোডশেডিং প্যারাগ্রাফ করেছেন না আপনারা, সাময়িক সময়ের জন্য। প্রতিবাদটা তো ওই সময়, ওই সময়টার জন্য। আর দ্বিতীয় হচ্ছে হারিকেন নিয়ে প্রতিবাদ করা, এটা একটা প্রতীকী প্রতিবাদ। এর মানে এই নয় যে আসলে হারিকেন দরকার। এই জিনিসটা কি প্রধানমন্ত্রী বুঝেন না? বিএনপি হারিকেন মিছিল করে নাই, মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই। এই প্রতীকী একটা প্রতিবাদ। এখানে বিদ্যুৎ অরিজিনালি যদি সত্যিকার অর্থে বিদ্যুৎ দিয়েই ফ্যান এবং মাইক চলতো, আসলে প্রধানমন্ত্রী বলেছেন যে বিদ্যুৎ দিয়ে ফ্যান মাইক চলেছে, কিন্তু আসলে না। যদি চলতো তারপরও হারিকেন নিয়ে মিছিল করা, এটাই সিস্টেম, এটার একটা প্রতীকী তাৎপর্য আছে। প্রতিবাদটা তো এভাবেই করতে হয়। বিএনপিও তো এইভাবেই প্রতিবাদ করেছে। তাহলে প্রধানমন্ত্রী ভাইরাল হতে পারলেন না, বরং উল্টো ধরা খেয়েছে। প্রধানমন্ত্রী আরো কিছু বিষয়ে চমৎকার কথা বলেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলকে যে আমাদের 10 বছর মেয়াদী পরিকল্পনা আছে জ্বালানি সংকট নিরসনের বা জ্বালানি ব্যবস্থাপনার, বিদ্যুৎ নিয়ে। আপনারা 3 মাসের একটা পরিকল্পনা দেন না, 3 মাসের মধ্যে, বা 6 মাসের দেন না, 6 মাসের মধ্যে দেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পারলে দেন, চ্যালেঞ্জ দিলাম। যদি পরিকল্পনা দিতে পারেন, যদি সেটা যৌক্তিক হয়, আমরা গ্রহণ করব। এই চ্যালেঞ্জ তো অলরেডি পিনাকি ভট্টাচার্য নিয়ে ফেলেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার একদিন আগেই যে পলিসি প্রেসক্রিপশন করেছেন, ফ্রান্স থেকে শুরু করে পুরো ইউরোপের ব্যবস্থাপনার আঙ্গিকে, এবং আমিরে জামাত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন যাতে সংসদের অধিবেশন আহ্বান করা হয়। ঠিক আছে, তাহলে জামাত তো চ্যালেঞ্জ গ্রহণ করতেই অলরেডি চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এটা তো বোঝা যায়। কারণ সংসদে তো পলিসি নিয়েই আলোচনা হবে। সংসদের অধিবেশন ডাকতে কেন আমিরে জামাত চিঠি দিয়েছেন? কারণ তার কাছে পলিসি আছে, তিনি সমস্যা সমাধান করতে পারবেন। দর্শক, এটা হচ্ছে প্রধানমন্ত্রী একটা চাপাবাজি। অবশ্যই বিরোধী দলের কাছে অল্টারনেটিভ পলিসি আছে। আর পিনাকি ভট্টাচার্য দেখেছেন, যেমন বিদ্যুৎ খাতের এটা সংকটের সমাধান আছে। আপনি বিদেশিদের এখানে আসার সুযোগ করে দেন, অনেকটা প্রাইভেটাইজ করে দেন। এখানে একটা প্রতিযোগিতা, একদম পুরোপুরি সরকারের একক কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে সাপ্লাই দিতে হবে না। অনেকগুলো বিদ্যুৎ কোম্পানি থাকবে, যে যেটা থেকে নেয় জাস্ট তার একটা থাকবে। আমাদের যে ব্রডব্যান্ড কানেকশন নিয়ে আমরা ওইরকম বিভিন্ন কোম্পানি থাকবে। আপনি যার কাছ থেকে ইচ্ছে তার কাছ থেকে নেবেন, যারটার দাম কম, সার্ভিস ভালো, তার কাছ থেকে নেবেন। লোডশেডিং
কোন একটা কোম্পানির পছন্দ যদি না হয়, তাহলে যারটা লোডশেডিং হয় না, যেমন ইন্টারনেট কোনটা একটু মাঝে মাঝে ইন্টারাপশন হয় না, যেটা একদম কোনো ইন্টারাপশন হয় না, আপনি তাদের কাছ থেকে নেবেন। হ্যাঁ, এটি গ্রহণ করেন, পারলে পারবেন না। বিরোধী দল চ্যালেঞ্জ গ্রহণ করে যৌক্তিক পলিসি প্রেসক্রাইব করতে পারলেও আপনি গ্রহণ করতে পারবেন না। আমরা যদি পাল্টা চ্যালেঞ্জ দিই, আমরা পলিসি দিব, আপনি কি গ্রহণ করতে পারবেন? চ্যালেঞ্জ দিলাম, পারলে গ্রহণ করুন। পারবেন না। কেন পারবেন না? বিভিন্ন অলিগার্কদের কাছে আপনি ধরা, ভারতের কাছে কিছুটা হলেও ধরা। আপনাকে ব্যালেন্স করতে হয় যে যুক্তরাষ্ট্র কি মনে করবে, এবং এগুলো নিয়ে কাজ করতে গেলে আপনি মাঝে মাঝে বেকায়দায় পড়েন। বরং আপনি যৌক্তিক পলিসি গ্রহণ করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না। যেমন এই যে গ্যাস সংকটটা, ওই যে বলা হয় যে এলএনজি খালাস করতে পারছিল না, আসলে বিষয়টা ওটা না। আসল ঘটনা বেরিয়ে এসেছে। সেটা হচ্ছে, যেমন এই যে এলএনজি টার্মিনাল, এটা আগে যুক্তরাষ্ট্রের কাছে ছিল, এখন চীনকে দিয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া, মানে চীনকে এখানে মহেশখালীতে, কুতুবদিয়া এইসব জায়গায় আনা, এতে যুক্তরাষ্ট্র ভারতের আপত্তি ছিল, কিন্তু এখন চীন এখানে এসেছে। বিএনপি সরকার চীনকে দিয়েছে। পিটার হাসের কোম্পানি আছে, চীনকেও দিয়েছে, এবং এটা ওরা সহ্য করতে পারেনি, যার ফলে ওরা কৃত্রিম সংকটটা তৈরি করেছে। এখানে যুক্তরাষ্ট্র এবং ভারতের ষড়যন্ত্র আছে। তা আপনি তো পলিসি দিলেই গ্রহণ করতে পারবেন না। আপনার অমুকে যুক্তরাষ্ট্রকে খুশি করতে হবে, তমুকে খুশি করতে হবে, ভারত কি মনে করে এগুলো। বরং আপনাকে চ্যালেঞ্জ দিলে আপনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন না, যে আপনি বিরোধী দলের যৌক্তিক পলিসি গ্রহণ করতে পারবেন কি পারবেন না। আসল ঘটনা হচ্ছে এটা, চ্যালেঞ্জ দিলে হবে সব জায়গায়। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আরো কিছু বিষয়ে চমৎকার কথা বলেছেন। এটা একদিক ভালো যে আসলে জামাত যে সত্যিকার অর্থে বিরোধী দল, সেটা ফুটে ওঠে। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে। যেমন 71, 86, 96 সালে ভুল করেছেন, জামাতকে উদ্দেশ্য করে বা বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন। 71, 86, 96 সালে ভুল করেছেন। 26 সালে এসেও মানুষকে বিভ্রান্ত করে কি কি সব টিকিট বিক্রি করেছেন। এসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এর জবাব দেওয়া প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে 71 সালে জামাত ভুল করেছে। 71-এর জামাতের ভূমিকা নিয়ে খোঁচা দেওয়া, এটা যে কেউ দিতে পারে। এই জায়গা জামাতকে এই খোঁচা সহ্য করতে হবে, এবং এই খোঁচা সহ্য করে, সমালোচনা সহ্য করে, মাথায় নিয়েই জামাত প্রধান বিরোধী দল হয়েছে, এবং জামাত এটা সহ্য করতে পারে। অতএব 71 নিয়ে জামাতকে আপনি সমালোচনা করতে পারেন, এটা আপনার অধিকার। 71 আসলে জামাত ভুল করেছে। 86-তে জামাত ভুল করেনি। আপনারা বেকায়দায় পড়েছেন, এখন জামাতকে উল্টা ফ্রেমিং করার চেষ্টা করছেন। 86-তে বিএনপি জামাত সহ সিদ্ধান্ত হয়েছিল নির্বাচন করবে না। এক পর্যায়ে বিএনপি জামাত সহ সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ সহ নির্বাচন করবে। নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে এরশাদের পতন ঘটাতে হবে, প্রয়োজনে আমরা একসাথে পদত্যাগ করব, এরকম সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এক পর্যায়ে বিএনপির সিনিয়র নেতারা সবাই নির্বাচনে অযোগ্য হয় নানান কারণে, আদালতের মাধ্যমে। এখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু কথা ছিল নির্বাচনে অংশগ্রহণ করবে। এই কারণ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না বলে নির্বাচন বর্জন করেছে। কিন্তু জামাতের যেহেতু সমস্যা ছিল না, আওয়ামী লীগের সমস্যা ছিল না, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং জামাত সবার আগে সংসদ থেকে পদত্যাগ করেছে। জামাত নির্বাচন করে সংসদ থেকে পদত্যাগ করে এরশাদকে বেকায়দায় ফেলেছে, এটা বলে না, আর উল্টা আন্দাজের উপর জামাতকে 86-র বেঈমান বানায়। এটা মিথ্যাচার। 96-তে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতা করেছে, জামাত তত্ত্বাবধায়ক সরকার পক্ষে আন্দোলন করেছে। জামাত মোটেও ভুল করেনি। 26-এ কোনো জান্নাতের টিকিট কিছু বিক্রি করেনি। এখন লোডশেডিং এর আপনাদের ব্যর্থতার সমালোচনা করছে, এটা কি ভুল? না, এটা ভুল না। জামাত সঠিক পথে আছে। তারেক রহমান, আপনি ভাইরাল হতে পারলেন না, আসিফ মাহমুদ সজীব আপনাকে ফাঁসিয়ে দিয়েছে।